স্বপ্ন ঢুক গেলে। এই লোক তো দেখছে মারাত্মক ভয়ঙ্কর। এইজার চিন্তার মাঝে রিয়া তার পাশে এসে বিরক্তিতে চ উচ্চারণ করে। কি হয়েছে? আরে ওই রুদ্রনা ফুদ্র মেসেজ দিয়ে বিরক্ত করেই যাচ্ছে। আমি আর কাণ্ড বুঝি না। সামনে আসলে তোমার পেছনে ঘুরঘুর করে আর ফোনে আমাকে ডিস্টার্ব করে, বিরক্তিকর। এইজা রিয়ার কথায় উঠে দাঁড়ায়। এখন এসব বাদ দাও তো, চলো ওই দিক থেকে ঘুরে আসি। রাত নামতে ঝর্ণার পাশে বনফায়ার করা হলো। আগুনের লেলিহান শিখাগুলো অন্ধকারে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। স্টুডেন্টরা গোল হয়ে আগুনের চারপাশে বসে কেউ গান গাইছে, কেউ বা হাসাহাসি করছে। এলটান আসতেই সবাই তাকে ঘিরে ধরে গান গাওয়ার জন্য। বরাবরই এলটানের গানের কণ্ঠ সুন্দর, তাই সবাই ওকে জোর করতে থাকে। তখনই তাদের মধ্যে এলটানের বয়সী একজন ফিমেল ডাক্তার বলে ওঠে, হ্যাঁ এলটান, আপনি গান প্লিজ। আমরা এত করে রিকোয়েস্ট করছি, শুনবেন না? ঢং করে বলে সেই ফিমেল ডাক্তার। এইজার কেন জানি গা জ্বলে ওঠে। এলটান এবার এইজার দিকে তাকিয়ে গিটারটা হাতে তুলে নেয়। সবাই খুশিতে চিৎকার দিয়ে ওঠে। গান শেষে সবাই জোরে হাততালি দিয়ে প্রশংসা করে। স্যারের কণ্ঠের প্রেমে আজ সবাই পড়ল। অপরদিকে দৃষ্টি এলটানের এইজাতে আবদ্ধ। হঠাৎ চোখাচোখি হতেই তার হার্টবিট বেড়ে যায়। এলটান উঠে দাঁড়িয়ে সবার কাছ থেকে দূরে যায়। এইজা এলটানের যাওয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবে, না, লোকটার কণ্ঠ আসলেই দারুণ, মাশাল্লাহ। এলটান সবার থেকে দূরে সে একটা গাছে তার বাম হাত দিয়ে ভর দিয়ে দাঁড়ায়। অন্য হাত দিয়ে বুক চেপে ধরে বলে, ছি এলটান, তুই একজন ডাক্তার, এত দুর্বল হার্টের হলে হবে? একটা মেয়ের সামান্য দৃষ্টিতে তোর হার্টবিট কেন বাড়বে? পাহাড়ের সেই মায়াবী মেঘেদের রাজ্য থেকে ফিরে শহরটাকে আজ বড় বেশি ধূসর আর যান্ত্রিক মনে হচ্ছে এইজার কাছে। যান্ত্রিক শহরের ধুলোবালি আর কোলাহল যেন পাহাড়ের সেই নিস্তব্ধতাকে মুহূর্তেই গিলে ফেলেছে। এইজা নিজের ফ্ল্যাটে ফিরে প্রথমে একটা লম্বা শাওয়ার নিল। শাওয়ার শেষে বিছানায় পায়ে লিয়ে দিতেই শরীরে একটা অদ্ভুত কাঁপুনি দিয়ে উঠল তার। পাহাড়ের সেই ঝর্ণার শব্দ নয়, বরং এলটানের সেই ফিসফিসিস যেন এখনো তার কানে বাজছে। ঠিক তখনই রুমের দরজায় মৃদু টোকা দিয়ে হাতে এক মগ ধোয়া ওঠা কফি নিয়ে ঢুকলো সারা। এইজাকে আনমনা হয়ে সিলিং এর দিকে তাকিয়ে থাকতে দেখে সারা মুচকি হাসলো। তারপর বিছানার এক কোনায় জাকিয়ে বসে আয়েশ করে বলল, কি ব্যাপার ম্যাডাম, শরীরটা এখানে ফিরে এলো, মনটা কি সেই পাহাড়ের ঝর্ণাতেই ফেলে এসেছো? সারার রসিকতায় এজা একটু থতমত খেয়ে হেসে উঠে বসলো। কফির মগটা হাতে নিয়ে হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মিথ্যে বলবো না রে সারা, আসলেই তাই। ওখানকার মোহটা যেন কাটতেই চাইছে না। এইজা কফিতে সব একটা চুমুক দিয়েছিল। তখনই সারা ভ্রু নাচিয়ে ফিসফিস করে বলে উঠল, তা মনটা কি ঝর্ণার কাছে পড়ে আছে নাকি এলটান স্যারের কাছে? কথাটা শোনা মাত্রই বিষম খেলো এইজা। কফির তিতার সাথে গলায় কাশি উঠে গেল তার। এইজার অপ্রস্তুত অবস্থা আর লাল হয়ে চমক দেখে সারা বিছানায় হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাওয়ার জোগাড়। কাশতে কাশতে এইজা রেগে গিয়ে বলল, অসভ্য মেয়ে, আমি বুঝিয়েছি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের কথা, আর তুই কোন দিকে নিয়ে গেলি? তোর মাথায় কি সবসময় এসবই ঘোরে? ঠিক তখনই টুং করে একটা শব্দ হলো। সারার ফোনের স্ক্রিন জ্বলে উঠেছে। মেসেজটা পড়ার সাথে সাথে সারার হাসি খুশি মুখটা রাগে থমথমে হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, শয়তান একটা, তোকে আমি দেখে নেব, এর শোধ আমি তুলবই। এই যে একটু দুষ্টু এসে জানতে ছিল, কি ব্যাপার, বয়ফ্রেন্ড নাকি? এত রাগ যে? সারা যেন আকাশ থেকে পড়লো। আরে ধুর, আল্লাহ মাফ করুক, বয়ফ্রেন্ড হতে যাবে কেন? একটা অসভ্য লোক, সারাদিন আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করবে, শান্তিতে এক মুহূর্ত থাকতে দেয় না আমাকে। সারার বিরক্তি দেখে এজা হাসলো বটে, কিন্তু মনের ভেতর একটা অস্থিরতা তাকে তাড়া করে ফিরছে। পাহাড়ের সেই সফর তাকে কেবল স্মৃতি দেয়নি, দিয়েছে একরাশ রহস্য। সারার সাথে এই কয়েকদিনে একটা গভীর বন্ধুত্বের আবেশ তৈরি হয়েছে। এইজা ভাবলো, মনের এই ভারী পাথরটা নামানো দরকার। কারো কাছে সবটা খুলে না বলে সে হয়তো পাগল হয়ে যাবে। এইজা হালকা করে গলা পরিষ্কার করে নিয়ে গম্ভীর গলায় বলল, সারা শোন, আজ আমি তোকে একটা সিক্রেট বলবো, যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলার সাহস পাইনি। এইজার গলার স্বর বদলে যেতে সারা সতর্ক হয়ে গেল। সে ফোনের চিন্তা ছেড়ে ফেলে সোজা হয়ে বসলো। তার চোখে মুখে কৌতূহল ছাপিয়ে এক অদ্ভুত মনোযোগ ফুটে উঠল, যেন সে অনেক আগে থেকে এই কথাটার অপেক্ষা করছিল। এইজা সারার চোখের দিকে তাকিয়ে ধীর স্থির ভাবে বলতে শুরু করলো, আমি আসলে আমার স্মৃতি, আমি আমার অতীত নিয়ে। এইজার কথার মাঝে ঠাস করে একটা শব্দ হয়ে কারেন্ট চলে যায়। বিকেলের মরা রোদে রাস্তার মাঝপথ দিয়ে হাঁটছিল এইজা। তার দুই হাতে লাইব্রেরি থেকে নেওয়া বেশ কিছু ভারী বই। বইগুলোর ঘ্রাণ তার বেশ প্রিয়, কিন্তু মনের ভেতর জমে থাকা দুশ্চিন্তার চাপে আশের ঘ্রাণও যেন ম্লান ঠেকছে। ফ্ল্যাটের ইলেকট্রিসিটি প্রবলেমটা শেষ পর্যন্ত বড় আকার ধারণ করলো। বাধ্য হয়ে 1 মাসের জন্য আস্তানা বদলাতে হচ্ছে। বান্ধবী সারার নাসুরবান্দা জের আর মামুনি পাপার সম্মতিতে অবশেষে সারার বাসায় যাওয়াই ঠিক হয়েছে। বইগুলো সামনে নিয়ে হাঁটতে হাঁটতে এইজা ভাবছিল নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার কথা। ঠিক তখনই পায়ের সামনে একটা দীর্ঘ ছায়া এসে পড়ল। কে একজন তার পথ আগলে দাঁড়িয়েছে। এইজা মাথা তুলে তাকাতেই দেখলো সুঠাম দেহের এক যুবক। তার চোখে মুখে এক অদ্ভুত চপলতা। যুবকটি এইজার বিভ্রান্ত চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনার একটা কাগজ নিচে পড়ে গেছে। এইজা থতমত খেয়ে আশেপাশে তাকালো। সত্যিই তো, একটা দরকারি চিরকুট নিচে পড়ে আছে। সে নিচু হয়ে ওটা তুলে নিয়ে বলল, ওহ থ্যাঙ্কস। সে চলে যেতে চাইল, কিন্তু যুবকটির পরের কথায় তার পা আটকে গেল। বেশ অনেকদিন পর আপনাকে দেখলাম। এইজার ভ্রু কুচকে এলো। বিষয় নিয়ে সে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। মনে মনে ভাবলো, এই লোক আমাকে চিনল কি করে? আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। যুবকটি যেন তার মনের কথা পড়তে পারলো। সে আরো একটু এগিয়ে এসে রহস্যময় হাসি দিয়ে বলল, ও সরি, আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আমি আপনার ওই আগের বাসার ওইখানেই থাকি, মানে আপনি যেখানে খালার বাসায় থাকতেন।
খালার বাসা? এই দুটো শব্দ কানে যেতে এইজার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। এক ঝটকায় তার চোখের সামনে আপচা কিছু পুরনো স্মৃতি ভেসে উঠতে চাইল, কিন্তু পরক্ষণে এটা মিলিয়ে গেল। এক অজানা আতঙ্কে তার শরীর হিম হয়ে এলো। ঠিক সেই মুহূর্তে রুদ্র প্রবেশ। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল রুদ্র। এইজাকে দেখতে পেয়ে তার চোখে মুখে আনন্দের ঝিলিক খেলে গেল। সে প্রায় দৌড়ে এইজার সামনে এসে দাঁড়ালো। আরে তুমি এখানে? এইজা যেন রুদ্রকে দেখে কিছুটা স্বস্তি পায়। হ্যাঁ আপনি, চলুন আমরা তাড়াতাড়ি যাই। কথাটা বলে তাড়াতাড়ি সেখান থেকে পালায় এইজা। রুদ্র কিছু না বুঝলেও এইজাকে তার সাথে আসতে দেখে বেচারা ভীষণ খুশি হয়। তারা চলে যেতেই রিয়াদ এসে দাঁড়ালো সেই যুবকটির পাশে। রিয়াদ দূর থেকে সবটা পর্যবেক্ষণ করছিল। সে ফিক করে হেসে দিয়ে বলল, না, এই মেয়ের স্মৃতিশক্তি সত্যিই গেছে। না হলে তোমায় কেন চিনতে পারলো না? তবে ওই ছেলেটা আবার কে? রিয়াদের কথায় সেই যুবকটি অর্থাৎ স্থানীয় চেয়ারম্যানের ছেলে নাহিদ পাথরের মতো গম্ভীর হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে এলো অপমানে আর ক্রোধে। রিয়াদের দিকে এক পলক হিমশীতল চোখে তাকিয়ে নাহিদ নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল, আগেরবার যেটা হয়েছিল তার যদি আবারও পুনরাবৃত্তি ঘটে, আমি যদি এবারও এইজাকে পেতে ব্যর্থ হই, তবে মনে রাখিস তুই আর তোর বাবা মা কেউই রেহাই পাবি না। এবার আমি কোনো ভুল হতে দেব না। কথাটা শেষ করে এক মুহূর্ত না দাঁড়িয়ে বড় বড় পা ফেলে চলে গেল নাহিদ। তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রিয়াদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। রাস্তার ধারে ব্যস্ততাকে তোয়াক্কা না করে রুদ্র আপন মনে বকবক করে চলেছে। তার প্রতিটি কথায় যেন আনন্দের ঝর্ণাধারা বইছে। কিন্তু এইজা, সে যেন অন্য এক জগতে বিচরণ করছে। তার কানে রুদ্রর কোনো কথাই পৌঁছাচ্ছে না। তার মাথায় তখন হাতুড়ি পেটাচ্ছে সেই যুবকটির বলা শব্দগুলো, খালার বাসা। এইজা মনে মনে ভাবছে, খালার বাসা থেকে তো আমি অনেক আগেই চলে এসেছি। ওই লোকটা এখানে থাকতো মানে এটা কি খালার কোনো নতুন চাল? তিনি কি আবার আমাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করছেন? ভাবনার অতল গহ্বরে ডুবে এইজার কপালে চিন্তার ভাঁজ আরো স্পষ্ট হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে রুদ্রর পকেটে থাকা ফোনটা সচরে বেজে উঠল। ফোন বের করে স্ক্রিনে নামটা দেখে রুদ্রর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ওপাশ থেকে কেউ একজন কিছু বলতে রুদ্র মাঝ রাস্তায় দাঁড়িয়ে এক চিৎকার দিল। সে খুশিতে প্রায় নাচতে শুরু করেছে। পাশে দাঁড়িয়ে থাকা এইজার ধ্যান ভাঙল রুদ্রর এই অদ্ভুত কাণ্ড দেখে। একটা প্রাপ্তবয়স্ক ছেলেকে রাস্তার মাঝখানে বাদরের মতো লাফাতে দেখে সে চরম বিরক্ত হলো। আশেপাশে মানুষ আর চোখে তাকাচ্ছে। এইজা দাঁতের দাঁত চেপে বিড়বিড় করলো, কি এক বিপদে পড়লাম, বাধ্য হয়ে সাথে আসলাম, আর এখন এই কার্টুনটা কি শুরু করলো? মান সম্মান আর কিচ্ছু বাকি থাকলো না। রুদ্র এবার উত্তেজনায় কাঁপতে কাঁপতে এইজার সামনে এসে দাঁড়ালো। সে হাত পা নেড়ে বলতে লাগলো, জানো আজকে আমার দিনটা কত স্পেশাল? আজ আমার লাইফের বেস্ট দিন। ভাবি আসছে বাসায়। প্রথমবারের মতো আমার বড় ভাইয়ার বউ আসছে। এইজা রুদ্রের এই অদ্ভুত উত্তেজনার আগামাথা কিছুই বুঝতে পারল না। তার নিজের দুশ্চিন্তায় যেখানে তাকে শেষ করে দিচ্ছে, সেখানে রুদ্রর ভাবি আসছে, কি আসছে না তাতে তার কি? সে একটা কৃত্রিম বা ফেক হাসি মুখে ঝুলিয়ে কোনো মতে বলল, ওহ তাই, খুব ভালো কথা। কথাটা বলে এইজা পা চালালো। তার এখন একটাই লক্ষ্য, দ্রুত সারার বাসায় পৌঁছানো। রুদ্রের এই ওভার এক্সাইটমেন্ট সহ্য করার মতো মানসিকতা তার এই মুহূর্তে নেই। পেছনে তাকে রুদ্র দেখলো এইজা দ্রুত পায়ে হেঁটে দূরে সরে যাচ্ছে, কিন্তু তাতে তার আনন্দের লেশমাত্র কমল না। সে এবার খুশিতে নাচতে নাচতে বাসার দিকে রওনা হলো। রাস্তার মানুষ অবাক হয়ে দেখছে। এক লম্বা চোরা যুবক ছোট বাচ্চার মতো নেচে নেচে সুর করে বলছে, এইজা ভাবি আসছে, এইজা ভাবি আসবে, লা 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 লা, আজ থেকে সব আনন্দ হবে, এইজা ভাবি আসবে। এলটান কপাল কুচকে তার সামনে বসা মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেহরাব নির্বিকার মুখে প্রশস্ত এক হাসি ঝুলিয়ে সে এলটানের বিরক্তি উপভোগ করছে। তাদের দুজনের মাঝখানে টেবিলে রাখা হরেক রকমের ফেস প্যাক, ক্রিম আর রূপচর্চার বাহারি সব সরঞ্জাম। এলটান এবার চূড়ান্ত বিরক্ত হয়ে প্রশ্ন করলো, এইসব জঞ্জাল এখানে কেন এনেছিস? আর এগুলো পেলেই বা কোথায়? মেহরাব বেশ একটু ভাবুক ভঙ্গিতে মাথা চুলকে বলল, আছে আছে, কোন এক পেতনির জিনিস এগুলো। এলটানের আর বুঝতে বাকি রইল না যে মেহরাব কার ড্রেসিং টেবিল সাফ করে নিয়ে এসেছে। মালিক যদি একবার জানতে পারে যে তার শখের রূপচর্চার সামগ্রী এখন মেহরাবের হাতে, তবে এই ছেলের কপালে অশেষ দুর্গতি আছে। এলটান দীর্ঘশ্বাস ফেলে বলল, তো এখন এগুলো দিয়ে কি করার পরিকল্পনা তোর? কি হবে মানে? মেহরাব আকাশ থেকে পড়ার ভান করলো। আজ ভাবি আসছে, ভাবির সামনে তোকে একটু ঝকঝকে তকতকে লাগতে হবে না? এই রুক্ষ পাহাড়ের ধুলোবালি মেখে মুখটার যে অবস্থা করেছিস, তাই ঠিক করেছি আজ তোর প্রপার স্কিন কেয়ার করবো। এলটান চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠল, ইম্পসিবল, আমি এখন মেয়েদের এই জিনিস মুখে মাখবো? তোর মাথা কি পুরোপুরি গেছে? লিসেন, আমি ন্যাচারালি হ্যান্ডসাম, তোর ভাবি আমাকে এমনিতে দেখলেই ফিদে হয়ে যায়, এসব আমার লাগে না। শেষের কথাটা বেশ গলার জোর দিয়ে কিছুটা আত্মবিশ্বাসের সাথেই বলল এলটান। মেহরাব এবার সুযোগ বুঝে একটা মোক্ষম খোঁচা মারল, হ্যাঁ হ্যাঁ, কেমন ফিদা হয় সেটা তো গত কয়েকদিনই দেখলাম। 1 পয়সার দাম দেয় না তোকে, অথচ তোর ভাব কত। মেহরাবের বাচ্চা, দাঁতে দাঁত চেপে গর্জে উঠল এলটান। মেহরাব একগাল হেসে নিরাপদ দূরত্বে সরে গিয়ে বলল, আরে ভাই, তুই বিয়ে করেও তোর বাচ্চা নেই, আর আমি অবিবাহিত মানুষ, আমার বাচ্চা কোত্থেকে আসবে? লজিক খাটাস না ভাই। বলি মেহরাব এক দৌড়ে ঘরের বাইরে চলে গেল। এলটান হাতের কাছে থাকা ফেসবুকের একটা কৌটা মেহরাবের দিকে ছুরি মেরে চিৎকার করে বলল, শয়তান কোথাকার, চোখের সামনে থেকে দূর হোক। মেহরাব হাসতে হাসতে ড্রয়িং রুমে আসতেই রুদ্রর সাথে দেখা। রুদ্র বেশ উৎসাহ নিয়ে মেহরাবের দিকে এগিয়ে এলো। মেহরাব ভাই, ভাইয়া কোথায়? তুমি না বললে ভাইয়ের স্কিন কেয়ার সেশন শুরু হবে? রুদ্র সরলতা দেখে মেহরাবের মাথায় নতুন শয়তানি বুদ্ধি খেলো। সে মুখে এক কৃত্রিম গাম্ভীর্য এনে বলল, হ্যাঁ রে রুদ্র, আমি তো রেডি, তুই বরং আগে ভিতরে যা, এলটান তোর জন্য অপেক্ষা করছে, আমি একটা জরুরি কল সেরে আসছি। মেহরাবের কথায় রুদ্র যেন হাতে আকাশ পেল। সে নাচতে
নাচতে নাচতে এলটানের ঘরের দিকে পা বাড়ালো। মেহরাব মুচকি এসে দরজার আড়ালে আড়ি পাতলো। ভেতর থেকে রুদ্রর উচ্ছ্বসিত গলা শোনা গেল, ভাইয়া আমি এসে গেছি, এবার শুরু করা যাক। রুদ্রের এই অধিক উত্তেজনার জন্য জ্বলন্ত আগুনে ঘি ঢাললো। মুহূর্তের মধ্যে ঘর থেকে ধুমধারাক্কা কিছু শব্দ ভেসে এলো। মেহরাব কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের মধ্যে রুদ্র গালে হাত দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তার ফর্সা গালে এলটানের হাতের 5 আঙুলের লাল ছাপ একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। মেহরাব রুদ্রর এই করুণ দশা দেখে আর হাসি চেপে রাখতে পারল না। দাঁত বের করে হাসতে হাসতে সে প্রায় ভেঙে পড়ল। রুদ্র রাগে কাঁপতে কাঁপতে বলল, এইসব তোমার প্ল্যান ছিল না? তুমি তো বললে ভাইয়া স্কিন কেয়ার করাবে। কথাটা শেষ করে রুদ্র নজর গেল পাশে রাখা একটা ভারী টেবিল ল্যাম্পের দিকে। সেটা হাতে নিয়ে সে মেহরাবের পিছু নিল। মেহরাব তখন প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলছে, আরে রাগ করিস না ভাই, আয়, আমি তোর গালে সুন্দর করে মেকআপ করে ছাপটা ঢেকে দিচ্ছি। রুদ্র তখন অগ্নিশর্মা হয়ে পেছন থেকে চিৎকার করছে, তোমার মেকআপের গুষ্টি কিলাই। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।